ট্রাম্পের গাজা দখলের বিরুদ্ধে লড়ছে 7 আরব দেশ। তারা কি পারবে ফিলিস্তিনিদের না সরিয়ে ভূখণ্ডটি পুনর্নির্মাণ করতে? মুক্তি পেল আরো 602 জন ফিলিস্তিনি, বিনিময়ে ছেড়ে দেওয়া হলো আটক 6 জন ইসরায়েলিকে। সব জিম্মিকে কি মুক্ত করতে পারবে তেল আবিব? আমাজনে বিশাল বিশাল গর্ত, শত শত বাড়ি মাটির নিচে চাপা পড়ার শঙ্কায় আস্ত শহর কি তলিয়ে যাবে? কি বলছে স্থানীয়রা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনের গাজা ভূখণ্ড কেনার বিরুদ্ধে একজোট হয়ে লড়ছে 7 আরব দেশ। ফিলিস্তিনিদের তাদের ভূখণ্ড রেখেই কিভাবে আবারও নির্মাণ করা যাবে ইসরায়েলি আগ্রাসনের মাটির সাথে মিশে যাওয়া গাজাকে, তা নিয়েই দফায় দফায় বৈঠক আর দৌড়ঝাঁপ করছে মিশর, জর্ডান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের নেতারা। গাজা শহর কেনার বদলে বিকল্প প্রস্তাব নিয়ে ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করছে তারা। কিন্তু শঙ্কা দেখা দিয়েছে আমেরিকার অর্থের ওপর নির্ভরশীল মিশর ও জর্ডান কি গাজা দখলের বিরোধিতা করতে পারবে? তাদের প্রস্তাব কি মেনে নেবে আমেরিকা? মিশরীয় পরিকল্পনায় কি রয়েছে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের নিশ্চয়তা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। You can't live in Gaza right now. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল ঠেকাতে একজোট হয়ে মাঠে নেমেছে মুসলিম বিশ্বের 7টি দেশ। ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ডে রেখেই ধ্বংসের নগরী পুনর্গঠনের পরিকল্পনা করছে মিশর, জর্ডান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন। সে লক্ষ্যে গত 21শে ফেব্রুয়ারি শুক্রবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আহ্বানে রিয়াদে অনুষ্ঠিত এক বৈঠকে যোগ দেন আরব রাষ্ট্রনেতারা। গাজা নিয়ে ব্যবসা করার যে পায়তারা করছেন ট্রাম্প, সেই ষড়যন্ত্রে কান না দিয়ে মিশরের দেয়া বিকল্প প্রস্তাব বাস্তবায়নে শুরু হয়েছে তোড়জোড়। মার্কিন অর্থ সহায়তা বন্ধের ঝুঁকি থাকার পরেও কেন আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়েছে মিশর ও জর্ডান? কি আছে মিশরীয় প্ল্যানে? ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা কি মেনে নেবে আরবদের দেয়া প্রস্তাব? আরব দেশগুলো শক্ত অবস্থান নিলে মধ্যপ্রাচ্যে বিশ্বস্ত মিত্র হারাবেন ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক বৈঠকে সুনির্দিষ্ট কোনো বিষয়ে আরব নেতাদের সম্মতির ব্যাপারে আনুষ্ঠানিক কোনো তথ্য জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে গাজা পুনর্গঠন করার যে পরিকল্পনা দিয়েছে মিশর, সেটা নিয়েই সামনে আগাতে আগ্রহী গালফভুক্ত দেশগুলো। 3 ধাপের সম্ভাব্য পরিকল্পনার কোনো খসড়া এখনও প্রকাশ করা হয়নি। তবে মিশরীয় কূটনৈতিক সূত্রের বরাতে আল জাজিরা, মিডল ইস্ট আই সহ বেশ কিছু প্রভাবশালী গণমাধ্যম জানিয়েছে পূর্ণাঙ্গ প্ল্যান বাস্তবায়নে সময় লাগতে পারে 3 থেকে 5 বছর। মিশরীয় পরিকল্পনার প্রথম 6 মাসে সরানো হবে গাজার ধ্বংসস্তূপ, তৈরি করা হবে কয়েকটি সেফ জোন, গাজাবাসীর জন্য নির্মাণ করা হবে ভ্রাম্যমাণ ও অস্থায়ী বাসস্থান এবং আশ্রয়স্থল, নিশ্চিত করা হবে ত্রাণ ও প্রয়োজনীয় সব সহায়তা। উপত্যকার অবকাঠামো পুনরুদ্ধার এবং পুনর্নির্মাণের একটি বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করা হবে 2য় ধাপে। 3য় ধাপটি হবে পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই পর্যায়ে সামনে আনা হবে ইসরায়েল ও ফিলিস্তিন 2 রাষ্ট্রভিত্তিক রাজনৈতিক সমাধানের বিষয়, যার মধ্য দিয়ে ফিলিস্তিন পাবে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা। স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে গঠিত হবে সরকার, থাকবে ফিলিস্তিনের নিজস্ব সিকিউরিটি ফোর্স। তবে এসব ক্ষেত্রে হামাসের অবস্থান কি হবে তার বিস্তারিত জানা যায়নি। বিনা খরচে তেল সমৃদ্ধ গালফ রাষ্ট্রগুলোতে একটি স্থায়ী ঠিকানা তৈরির মতলবেই গাজা দখলে নিতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প, যদিও এমন ষড়যন্ত্র প্রত্যাখ্যান করেছে আরব দেশগুলো। জাতিসংঘ, বিশ্বব্যাংক ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ হিসাব অনুসারে গাজা পুনর্গঠনে খরচ হবে $50 বিলিয়ন বেশি অর্থ। প্রথম 3 বছরে কম করে হলেও প্রয়োজন হবে $20 বিলিয়ন। আর্থিক টানাপোড়েনের মধ্যে আছে মিশর ও জর্ডান। সেক্ষেত্রে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, মার্কিন সহায়তা ছাড়া এত বড় খরচের যোগান দিতে এগিয়ে আসবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং গাজা ও দখলকৃত পশ্চিম তীরকে একটি ফিলিস্তিনি সরকারের অধীনে আনার ব্যাপারে বরাবরই বিরোধিতা করে আসছে ইসরায়েল। মার্কিন সহায়তার উপর গভীরভাবে নির্ভরশীল হলেও নিজেদের স্বার্থেই গাজাবাসীকে সরিয়ে দেওয়ার বিষয়টি মানবে না জর্ডান ও মিশর। অন্যদিকে গাজার ক্ষমতায় স্বাধীনতাকামী কোনো সশস্ত্র গোষ্ঠীকেও দেখতে চাইবে না আরব নেতারা। মিশরীয় প্রস্তাবে তেল আবিবের অবস্থান কি হবে, ট্রাম্প কি করবেন, সমঝোতা হলে আদৌ টিকবে কিনা, এসব নানামুখী জটিলতার মাঝে কোন দিকে গড়াবে গাজা পরিস্থিতি, সেটা এখনও ঢেকে আছে অনিশ্চয়তায়। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। এদিকে গাজা যুদ্ধবিরতির চুক্তির আওতায় আরো 602 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল প্রশাসন। বিনিময়ে হামাস মুক্তি দিয়েছে 6 জন ইসরায়েলি জিম্মিকে। শনিবার 7ম ধাপে এসব জিম্মিদের মুক্তি দেয় উভয় পক্ষ। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট।
যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি ভেঙে পড়ার অনিশ্চয়তার মধ্যেই আবারও স্বস্তি আর আনন্দ উল্লাসে মেতে উঠল শত শত ফিলিস্তিনি। শনিবার ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেল আরও 602 ফিলিস্তিনি। গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় 7ম ধাপে এলো এই মুক্তি। বিনিময়ে 505 দিন পর হামাস মুক্তি দিয়েছে 6 ইসরায়েলি জিম্মিকে। এই কান্নার দৃশ্য ইসরায়েলি জিম্মি তাল সোহামের পরিবারের। শনিবার দিনের শুরুতে রেড ক্রসের কাছে 2 জিম্মিকে তুলে দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সেই দৃশ্য ইসরায়েলের এক হাসপাতালে বসে টিভিতে দেখেন তার পরিবারের মানুষ, হয়ে ওঠেন অশ্রুসিক্ত। তাল সোহাম ছাড়াও এদিন গাজা থেকে মুক্তি পায় এলিয়া কোহেন, ওমর শেপতোব, ওমর ওয়েনকার্ট ও আভেরা নামের ইসরায়েলি জিম্মি। তাদের রেড ক্রসের গাড়িতে তুলে দেয় হামাস। পরে আইডিএফ এর সদস্যদের হাত ধরে ইসরায়েলে প্রবেশ করে তারা। নানা নাটকীয়তার মধ্যে গাজায় এখন পর্যন্ত 7 ধাপে 25 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। আর ইসরায়েলের বন্দিদশা থেকে মুক্তি পেয়েছে 1332 ফিলিস্তিনি। যুদ্ধবিরতির আওতায় প্রথম ধাপে সর্বমোট 33 ইসরায়েলির বিনিময়ে 1890 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েলি প্রশাসন। এর আগে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কয়েক দফায় মতের অমিল হয় হামাস ও ইসরায়েলের মধ্যে। গেল বৃহস্পতিবার রাতে ইসরায়েলি জিম্মি ক্যাফি বিবাস ও এরিয়েলের সঙ্গে তাদের মা শিরি বিবাসের মরদেহ ফেরত পাঠানোর কথা ছিল হামাসের। ক্যাফির ও এরিয়েলের মরদেহ শনাক্ত করা গেলেও শিরির মরদেহ নিয়ে প্রশ্ন তোলে ইসরায়েলি সেনাবাহিনী। পরে অজ্ঞাতনামা মরদেহ হস্তান্তরের মাধ্যমে হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ তোলা হয়। শুক্রবার আবারও শিরি বিবাসের মরদেহ পাঠায় হামাস। পরে পরিবারের পক্ষ থেকে মরদেহটি শিরির বলে নিশ্চিত করা হয়। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর চেয়ারম্যান অফ দ্য জয়েন্ট চিফ অফ স্টাফ চার্লস সিকিউ ব্রাউনকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃষ্ণাঙ্গ এই জেনারেলকে চাকরিচ্যুত করেন। একই দিনে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্র্যাঙ্কচেটি ও বিমান বাহিনীর উপপ্রধান জেনারেল জেমস লিপকে বরখাস্তের ঘোষণা দেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। জেনারেল চার্লস সিকিউ ব্রাউনের জায়গায় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জন ডাককেইনকে দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কোনো সামরিক কর্মকর্তাকে অবসর থেকে ফিরিয়ে আনার নজিরবিহীন ঘটনা এটি। সামরিক বাহিনীর আরও কিছু কর্মকর্তাকে বরখাস্তের ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প প্রতিরক্ষা মন্ত্রী হেসগেইত আরও 5 জন উচ্চপদস্থ কর্মকর্তার মনোনয়ন চূড়ান্ত করতে নির্দেশনা দিয়েছেন, যেগুলো খুব দ্রুতই ঘোষণা করা হবে। বিশাল বিশাল গর্ত বা সিঙ্কহোলের নিচে তলিয়ে যেতে পারে শত শত ঘরবাড়ি, এমন শঙ্কা দেখা দিয়েছে ব্রাজিলের আমাজনের একটি শহরের বেশ কিছু গর্ত ও সিঙ্কহোল সৃষ্টি হওয়ার পরপরই। সবচেয়ে ভয়াবহ ব্যাপার, এই গর্ত কখন, কিভাবে এবং কোথায় তৈরি হবে তা জানে না কেউই। ফলে যে কোনো মুহূর্তেই মাটির নিচে চাপা পড়তে পারে শহরের যে কোনো অংশ। নাজুক পরিস্থিতির শঙ্কায় আমাজনে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আতঙ্ক দেখা দিয়েছে এই সিঙ্কহোলের নিচে কি তলিয়ে যাবে পুরো শহর। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ব্রাজিলের আমাজনের একটি শহরে বেশ কিছু বড় বড় সিঙ্কহোল তৈরি হয়েছে। এটি কয়েকশো বাড়িঘর ধ্বংস করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে দুর্গত অঞ্চলটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, স্থানীয় সরকার ফেব্রুয়ারির প্রথম দিকে একটি আদেশ জারি করে, যেখানে বলা হয় সাম্প্রতিক মাসগুলোতে গর্তগুলোর আকার বড় হয়েছে এবং বর্তমানে তা আবাসিক এলাকার দিকে ঢুকে পড়ছে। ব্রাজিলে বড় আকারের মাটির ক্ষয়কে ভোসোরোকা বলা হয়, যা একটি আদিবাসী শব্দ। আমাজনের মারানহো রাজ্যের বুরিতিকুপু শহরে বেশ কিছু ভবন ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে। এই শহরের মোট জনসংখ্যা 55,000-এর মতো। এর মধ্যে প্রায় 1200 জন বাসিন্দার বাড়িঘর গভীর গর্তের মধ্যে পড়ে ধ্বংস হওয়ার ঝুঁকিতে রয়েছে। বুরিতিকুপু শহরে গত 3 দশক ধরে সিঙ্কহোলের সমস্যা চলতে থাকলেও সম্প্রতি গর্তগুলো আবাসিক এলাকাগুলোর কাছাকাছি চলে এসেছে এবং সেগুলো ক্রমাগতই বড় হয়ে উঠছে। মূলত অতিরিক্ত বৃষ্টিপাত, মাটির ক্ষয় এবং বনভূমি ধ্বংস করে অবাধে বাড়িঘর নির্মাণের কারণে এই পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে। ভূগোলবিদ এবং মারানহো ফেডারেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্সিলিনো ফারিয়াস জানিয়েছেন, সাম্প্রতিক সময়ের অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এই ধরনের পরিস্থিতি আরও প্রকট হয়েছে। প্রায় 22 বছর ধরে বুরিতিকুপু শহরে বসবাস করছেন 65 বছর বয়সী বৃদ্ধা অ্যান্টনিয়া দোস অ্যাঞ্জোস। রয়টার্সকে তিনি জানান, সেখানে আরও অনেক সিঙ্কহোলের সৃষ্টি হতে পারে, তবে সেগুলো কখন এবং কোথায় হবে তা কেউ জানে না। এই ব্যাপারে সকলেই উদ্বিগ্ন। তিনি বলেন, এই বিপদ তাদের সামনে রয়েছে, তবে কেউ জানে না সিঙ্কহোল মাটির নিচে কোথায় সৃষ্টি হবে।
শহরের পাবলিক ওয়ার্কস বিভাগের সেক্রেটারি ও প্রকৌশলী লুকাস কোনসিকা জানান, তাদের কাছে এই সমস্যার কোনো কার্যকর সমাধান নেই। বুরিতিকাপু শহরের অনেক জায়গায় বড় বড় সিঙ্কহোল তৈরি হয়েছে। কিছু গর্তের দৈর্ঘ্য কয়েকশো মিটার পর্যন্ত বিস্তৃত এবং এগুলো আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ছে। মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বর্তমানে বৃষ্টি মৌসুমের কারণে পরিস্থিতি আরও জটিল থেকে জটিলতর হচ্ছে। ইউনিভার্সিটি অব মারানহোর ভূগোলবিদ মার্সিলিনো ফারিয়াস বলেন, এটি একটি প্রাকৃতিক ঘটনা, তবে মানবসৃষ্ট কার্যক্রম এর প্রভাব আরও বাড়িয়ে তুলছে। ভূমিধসের কারণে বিপদগ্রস্ত শহরটিতে প্রায় ৫৫,০০০-এরও বেশি মানুষ বসবাস করে। এমন অবস্থা থেকে রক্ষা করতে ঝুঁকিপূর্ণ বাড়ির পরিবারগুলোকে পুনর্বাসনের পরিকল্পনা করছে স্থানীয় প্রশাসন। ইফাত জাহান, বাংলাভিশন। বাংলাদেশের পাশাপাশি যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় মেক্সিকোতে পালন করা হয়েছে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গেল শুক্রবার মহান শহীদ দিবস উদযাপন করেছে মেক্সিকোর বাংলাদেশ দূতাবাস। ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে মেক্সিকোর বাংলাদেশ দূতাবাস। শুক্রবার দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। সকালে বাংলাদেশ দূতাবাস এবং আইবারো আমেরিকান বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদেশি কূটনীতিক, বাংলাদেশি প্রবাসী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। এদিন মেক্সিকোর ন্যাপেনতোলা শহরে স্থাপিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত। সেখানে পৌঁছলে ন্যাপেনতোলা পৌর মেয়র আলভারো রোজারিও এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক হুগো লেজা রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারিকে স্বাগত জানান। On February 21st, 1952, in Dhaka, young men Salam, Barkat, Rafiq, Jabbar, and many others laid down their lives for the right to speak their mother tongue, Bangla. Bangladesh is the only country in the world where people sacrifice their lives for their language. Our struggle was not just about preserving Bangla, it was about identity, culture, and justice. This movement ultimately shaped our path to independence in 1971, proving that language is more than a means of communication, it is very essence of who we are. However, the fight for linguistic and cultural rights is not just a chapter in Bangladesh's history, it is a global struggle. As you know, the United Nations declared February 21st as International Mother Language Day to honor the sacrifice of those who fought for linguistic rights and highlights the urgent need to preserve the world's diverse languages. But today, we must ask ourselves, are we doing enough to protect linguistic diversity? স্বাগত বক্তব্যে মুশফিকুল ফজল আনসারি বলেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি জাতির পরিচয়, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। তিনি ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে বলেন, বাংলাদেশে একমাত্র দেশ যেখানে মাতৃভাষার জন্য মানুষ প্রাণ দিয়েছে। ভাষা আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং স্বাধীনতার ভিত্তি। The acceleration of language extinction over the last 5 years is alarming. Until a decade ago, a language disappeared every 3 months. Even then, this was a significant loss. However, since 2019, the rate was increased dramatically. Every 40 days, a language vanishes from our planet. That means 9 languages disappear every year, taking with them unique histories, cultural expressions, and ancestral knowledge. Languages do not just die with their last speakers. As the Guardian's report in an in-depth analysis, thousands of languages are at risk because they lack a broader community of reference. In many cases, younger generations are no longer learning these languages due to globalization, migration, and the dominance of the major world languages. Yet, digital technology is also
emerging as a powerful tool to revitalize endangered languages, ensuring they are recorded, taught, and preserved for future generations. বিশ্বের বিভিন্ন প্রান্তে ভাষার দ্রুত বিলুপ্তির হার নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, ভাষার মৃত্যু মানে ইতিহাসের মৃত্যু। এ সময় তিনি ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণ ও আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার দৃঢ় আহ্বান জানান। আইবারো আমেরিকান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর এরিবেল কন্ট্রেরাসের সঞ্চালনায় অনুষ্ঠানে মেক্সিকোতে নিযুক্ত আইভরি কোস্টের রাষ্ট্রদূত লি ডিজেরো রবার্ট, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত বেরিল রোজ সিসুলু ও মালয়েশিয়ার রাষ্ট্রদূত জামাল শরীফুদ্দিন জোহান নিজ নিজ দেশের অভিজ্ঞতা বিনিময় করেন এবং বিশ্বব্যাপী ভাষাগত সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর জোর দেন। সাবেক মেক্সিকান সিনেটর ও প্রেসিডেন্ট পদপ্রার্থী সাচিদ গালভেজ রুইজ, আইবারো আমেরিকান জুয়ান ম্যানুয়েল গঞ্জালেস ও মেক্সিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ফ্রান্সিসকো মস্কেদা বিট্রো অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে মেক্সিকোতে কর্মরত ফিলিপাইনের রাষ্ট্রদূত, ভারত, দক্ষিণ আফ্রিকা, প্যালেস্টাইন সহ বিভিন্ন দেশের কূটনীতিক, মেক্সিকো সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বাংলাদেশি কমিউনিটির লোকজন অংশ নেন। সবার উপস্থিতিতে প্রাণবন্ত মিলন মেলায় পরিণত হয় এদিনের আয়োজন। বাংলাভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।